তুমি কি বিশ্বাস করো ভূত প্রেতে? অফকোর্স আছে, একটা তোমার এক্সট্রা যে আমাদের সোলটা বলি, আত্মা বলি, আত্মা তো আছে। এবার সে আত্মা কোন ফর্মে আছে, কিভাবে আছে, সেইগুলো তো আলোচনার বিষয়। মরিশাসে যখন গেছিলাম রেকি করতে, মরিশাসে সেরকম বাংলোস গুলো থাকে সমুদ্রের ধারে, আমাকে বলেছে যে ঠিক আছে আপনাকে একটা বাংলো দিয়েছে থাকতে, সিকিউরিটি গার্ড দেবে বলে। আমরা সিকিউরিটি গার্ড লাগবে না আমার। তখন বলছে আপনি একা থাকবেন? বলছে হ্যাঁ। বলছে বাংলাতে কিন্তু কেউ নেই। শুয়ে পড়েছি, হঠাৎ দেখছি যে দরজার তলা দিয়ে বালি আসছে। আমি হঠাৎ শুয়ে শুয়ে দেখছি কোনো শরীর নেই, দুটো পা এরম এরম করে হেঁটে হেঁটে আসছে। बोली जी वो बंगाली है, वो पंजाबी है, वो हिंदी है, वो मराठी है, ये गुजराती है, बट नहीं, हम लोग सब इंडियन हैं। আর আমি একজন ভারতীয় পরিচালক। যে ফ্লোরিডাতে আমরা 3টে পুরস্কার পেলাম, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর আমেরিকাতে। তখন যখন এলো ওই, তখন একটা ছোট্ট একটা ভারতের ফ্ল্যাগটা যখন আমি দেখি না, প্রত্যেকটা দেশের তো ফ্ল্যাগ থাকে, ভারতের আমাদের ভারতের পতাকাটা থাকে তার মধ্যে, আর সে ব্র্যাকেটে লেখা থাকে ইন্ডিয়া। So that is what we are. Yes. নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। একদম ঘরোয়াভাবে আজকে বসেছি রামদার সাথে। তোমার নাম যখন গুগলে সার্চ করা হয়, দেখা ইন্ডিয়ান জার্নালিস্ট। ইন্ডিয়ান জার্নালিস্ট থেকে ফিল্ম মেকার, বানাচ্ছ ফিল্ম, ইন্ডিয়ান জার্নালিস্ট লেখা রয়েছে, ব্যাপারটা কি? না, ইন্ডিয়ান জার্নালিস্ট তো আমি আগে তো ডেফিনেটলি আমি একজন সাংবাদিক ছিলাম শুরুতে। 15 বছর সাংবাদিকতা করার পর কোথাও মনে হলো যে না গল্প বলতে পারবো। তুমি যেমন প্রেত কথা বলো, আমি প্রেত কথা না, নানান রকম কথা বলি। আর আমার একটা কলম ছিল, সেটার নাম ছিল রামকথা, রামকথা, প্রেত কথা, হোয়াটএভার। তো আমার কলম ছিল টাইমস অফ ইন্ডিয়া, সেটার নাম ছিল রামকথা। আচ্ছা, সেখানে নানান রকম বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা, ইন্টারভিউ ইত্যাদি। তো তারপরে স্টারডাস্ট ফিল্ম ম্যাগাজিনের সম্পাদক হওয়া, তারপরে 3টে বই লেখা, হেমা মালিনীর জীবনী, মিঠুন চক্রবর্তীর জীবনী, সঞ্জয় দত্তের জীবনী। এই জীবনে লিখতে লিখতে আমার মনে হলো যে না, আমি তখন যখন জীবনে লিখছি তখন তো কারোর একটা জীবনের গল্প বলছি। তারপরে লং আইল্যান্ড আইসটি বলে একটা 8টা ছোট গল্পের সংকলন একটি বই বার করি আমি। সেইটা একটা এক্সারসাইজ হয় যেখানে আমি গল্প বলতে পারছি কিনা। দেন আই প্রডিউসড সিরিয়াল বিন কুছ কাহে জি এর জন্য, ইটস ইন হিন্দি, আমার এক বন্ধুর সঙ্গে, রাজশ্রী ওঝার সাথে। উনি একজন বলিউড ফিল্ম মেকার, ওনার সাথে এটা জয়পুরে পুরোটা শুটিং হয় এবং পুরোটা করি। সেটাতে একটা এক্সপিরিয়েন্স হয় যে ফ্লোর কি করে হ্যান্ডেল করতে হচ্ছে, প্রোডাকশন কি করে হয়। তারপরে আই স্টার্টেড উইথ আ শর্ট ফিল্ম কল কেক ওয়াক। ওটা হেমা মালিনীর মেয়ে শাদিওলকে দিয়ে আমি, উনি অভিনয় করেন ছবিটাতে, আর ছবিটি প্রচুর সাকসেস হয় ছবিটা শর্ট ফিল্মটা দিয়ে। আর এটা অনেক কিছু ব্রেক করে, মানে শর্ট ফিল্ম যে ধরনের শর্ট ফিল্ম তখন দেখে অভ্যস্ত ছিল। 2019-এর কথা বলছি। আমি কেক ওয়াক কোথায় দেখতে পাবো? এখন তুমি কেক ওয়াকটা দেখতে পাবে হচ্ছে জিও স্টুডিওস। জিও স্টুডিওস মানে তোমাদের যেটা এখন জিও সিনেমা, হ্যাঁ, যেটা জিও সিনেমা, ওকে ওকে, ওইটাতে পাবে। আর সো কেক ওয়াক আছে, মানে কেক ওয়াক এমন একটা ফিল্ম হয় যেটা অনেক কিছু ব্রেক করে তখনকার দিনের যে শর্ট ফিল্মস গুলো যে ধরনের হতো। আর আমাকে সবাই ডিসকারেজই করেছিল যে বাজেটে বানিয়েছিলাম যে কি হবে, এটার ভবিষ্যৎ নেই, ইউটিউব থেকে রিকভার করা যাবে না, কেন বানানো হচ্ছে, কেউ কিনবে না, এটা 27 মিনিটের একটা সিনেমা, এত টাকা দিয়ে কে বানায়। কিন্তু স্টিল আমার কোথাও মনে হয়েছিল যে না, মানে ফিল্মটা তো ফিল্মই। আর আমরা যেটা মানে একটু আগে মানে এই পডকাস্ট শুরু হওয়ার আগে যে গল্প করছিলাম, যে সিনেমাটা যদি সিনেমার মতন দেখতে না হয়, তাহলে এখন আমাদের চোখটা যেটা সয়ে গেছে, তুমি বলছো যে আমি একটা নেটফ্লিক্সে একটা কন্টেন্ট দেখছি, তারপর একটা কখনো রিজনাল যখন কিছু একটা দেখি তখন চোখে লাগছে। তো এই চোখে লাগাটা কেন হচ্ছে? কারণ আমরা অলরেডি একটা উচ্চমানের যদি একটা কিছু দেখি, তারপরে যদি হঠাৎ করে একটা নিম্নমানের কোনো টেকনিক্যাল নিম্নমানের জিনিসটা দেখি, আমি কন্টেন্টে যাচ্ছি না, টেকনিক্যালিটি ব্যাপারটা বলছি, সেইটা যদি দেখি তখন তো অবভিয়াসলি মনে হবে যে ইস কেন এটা এরকম, এটা একটু বেটার শুট করতে পারতো, বেটার ক্যামেরা ইউজ করতে পারতো, বেটার কালার কারেকশন হতে পারতো, এই জিনিসগুলো। তো ওইটাতে তো টাকাটা লাগে,
একদম ওটাতেই বেশি ওটাতেই তো টাকা লাগতো। ওইটা তখন যখন তখন না ওয়াই আর ডুইং ইট, মানে এটা তো এমনিতেও লোকে কিন্তু फोन पे देखेंगे लोग, ये तो क्यों कर रहे हो, মানে এই যে क्यों कर रहे हो, আর কিন্তু সেইটা আমি কানে না দিয়ে আমি করেছিলাম। করার পরে তারপরে ইভেন্চুয়ালি ওটা তখন আই মেট রাজ নায়ক, হু ওয়াজ হেডিং কালার্স টিভি এট দ্যাট পয়েন্ট অফ টাইম, অ্যান্ড উনি দেখলেন, উনি দেখে ওনার খুব ভালো লাগলো। এটা প্রথম শর্ট ফিল্ম হলো যেটা ওয়ার্ল্ড ওয়াইড স্যাটেলাইট প্রিমিয়ার হলো। কালার্স রিশতে বলে একটা চ্যানেল ছিল তখন, সেই চ্যানেলটাতে প্রথম শর্ট ফিল্ম প্রিমিয়ার হলো। আচ্ছা, আইনক্স অনবোর্ড এলো, হলে প্রিমিয়ার হলো, এটা সেন্সার হলো, অ্যান্ড নট জাস্ট দ্যাট, এটার মিউজিক লঞ্চ হলো দুবাইতে, এটার ফার্স্ট পোস্টার লঞ্চ হলো লন্ডনে, অ্যান্ড দেন দিস মুভি ট্রাভেলড অ্যান্ড ইট বিকেম লাইক আ সেলিব্রেশন। শুধুমাত্র মনের মধ্যে একটা বিশ্বাস যে না করি চলবে। এক্স্যাক্টলি, যে ওই জায়গাটা থেকে যে বিশ্বাসটা থেকে যে করা, কিন্তু হ্যাঁ যতক্ষণ না হচ্ছিল ততক্ষণ অব্দি কিন্তু একটা মনের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সবসময় থেকে যায় যারা নিন্দুক এবং যারা যারা বলেছে যে হবে না, সবসময় মনে হয় তাদের কথাটা বোধহয় হয়তো ফেলিয়ারের ভয়। হ্যাঁ, যে এই যে করে নিলাম, এত টাকা লাগালাম, এই এটা যদি রিকভার না হয়, সবাই বারণ করেছিল, কিন্তু আমি তো কোথাও গিয়ে একটা নিজের বিশ্বাসে করেছি। এবং ওরা যেটা বলছে, আমি বলছি না যে ওটা ভুল, ওরা যা দেখছে সেটার উপরে একটা জাজমেন্ট বানাচ্ছে যে না, শর্ট ফিল্মস তো এরকম হয় না, কিন্তু somebody has to go and change it. না, এটা না আমারও মাঝে মাঝে এরকম একটা ভয় হয়। ধরো আমি নতুন কিছু করতে যাওয়ার আগে না একটা ভয় কাজ করে যে আদৌ এটা চলবে তো। আমার মনে হয় যে আমরা প্রথমেই ভেবে নিই না, যেটা মানে তুমি যেটা বললে খুব মানে আমি খুব মোটিভেটেড হলাম তোমার কথাটাতে, যে জাস্ট ডোন্ট থিঙ্ক, জাস্ট তুমি যে কাজটা করতে চাও সেই কাজটাতে 100% দিয়ে করো। একদমই, নাহলে তো কি করে, মানে তুমি কখনোই নতুন কিছু করতে পারবে না, কারণ নতুন করতে গেলে তোমাকে বাধা আসবে। কারণ যেটার সবসময় বলে না যে পথ কেউ চলেনি সেই পথ দিয়ে কেউ যায় না, তো সেই পথ দিয়ে তোমাকে, তুমি যতক্ষণ না হাঁটবে বলবে যে না এই রাস্তাটা দিয়ে কেউ কখনো যায় না, এই রাস্তাটা দিয়ে যায়, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে হয়তো শর্টকাট পেতে পারো, ওই রাস্তা দিয়ে হয়তো তুমি কোথাও নতুন কিছু, নতুন একটা গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। সেইটা তো কাউকে তো একটা হাঁটতে হবে। তো হ্যাঁ, মানে ওইখান থেকে শুরু, তারপরে প্রচুর হিন্দি ছবি করা, আর এখন বিনোদিনী। বাংলা প্রথম সিনেমা এটা তোমার? বাংলায় পূর্ণদৈর্ঘ্যের প্রথম ছবি। বাংলায় আমাদের যে বিনোদিনী সিনেমা বেরোলো, রামদাস সেই সিনেমার একজন সাকসেসফুল ডিরেক্টর, এবং আজকে আমরা বিনোদিনী মুভি সেটের বেশ কিছু হরর এক্সপেরিয়েন্স রামদার কাছ থেকে শুনবো। আমি জানি না, এছাড়াও বিনোদিনী সম্পর্কে কথাতে এসেছি, আর বিনোদিনী নিয়ে কথা বলেন লোকে ভাবে বিনোদিনী আর প্রেত কথা, মানে এটা এমন একটা ব্যাপার, মানে এটা আমি বিশেষ করে তোমার বিনোদিনী নিয়ে একটু রিসার্চটাও আমি শুনবো। হ্যাঁ নিশ্চয়ই, সিনেমা বানানোর আগে তুমি ডেফিনেটলি ওটা নিয়ে অনেক পড়াশোনা করেছো, এবং আমি যা দেখলাম তোমার লেখালেখিতে যেরকম ইন্টারেস্ট, বা বরাবর তুমি বায়োগ্রাফিজ নিয়ে কাজ করে এসেছো, সেখানে তোমার কাছ থেকে বিনোদিনীর মতো ফিল্ম পাওয়া ইজ নর্মাল, যে হচ্ছে হ্যাঁ তুমি বায়োগ্রাফিক্যাল কাজ করছো। তো বিনোদিনী নিয়ে যখন তুমি কাজ করলে, সবার আগে হরর এক্সপিরিয়েন্সটা বলো, তারপর ধীরে ধীরে করে আমি আরো ঢুকছি ভিতরে। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট শুনবো। কিন্তু ওরকম ভাবে হয়নি, জানো তো, মানে যদি তোমাকে বলতে যাই, অনেকেই আমাকে এটা বলেছে যে বিনোদিনী নিয়ে যারা যারা পরিচালকরা কাজ করার চেষ্টা করেছে তারা কেউই সক্ষম হয়নি। মানে দীনেন গুপ্ত একবার 40 বছর আগে একটা ছবি করেছিলেন, যেটাতে দেবশ্রী রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। ছোট করে একটু বিনোদিনীর ইতিহাসটাকে বলে নেবে, তারপর আমাদের অডিয়েন্স যারা শুনছে তারা যখন এই সিনেমার গল্পের পিছনের হরর এক্সপেরিয়েন্স শুনবে বা ফ্যাক্ট শুনবে, সেগুলো তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে বোঝা। বিনোদিনী দাসীর গল্পটাতে খুব শর্টে তো বলা সম্ভব না। উনি ভারতবর্ষের প্রথম স্টেজের অভিনেত্রী যিনি আন্তর্জাতিক মানের অভিনয় করতেন এবং আন্তর্জাতিক স্তরে খ্যাতি পেয়েছিলেন। শুধু তাই না, উনি যেহেতু ওনার আপব্রিঙ্গিংটা একটি পতিতালয় হয়েছিল, সেই জন্য ওনাকে ওই একটা সোসাইটি একটা করে দেয় যে ট্যাবুর মধ্যে দিয়ে দেয় যে এই ঘরানার বা এই ফ্যামিলি। সেখান থেকে অবভিয়াসলি তিনি বেরিয়ে এসে অভিনেত্রী হতে চেয়েছিলেন এবং সেই অভিনেত্রী তিনি হয়েও ছিলেন। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের তত্ত্বাবধানে, ওনার গাইডেন্সের মধ্যে দিয়ে গিয়ে উনি খুব ভালো অভিনেত্রী হন এবং উনি প্রচুর কাজ করেন। কিন্তু ওই যে একটা যে কালিমাই বলো বা যে একটা পেছনে যে একটা থাকে না সবসময়, যে আচ্ছা সে তো ওই পাড়ার মেয়ে, বা তার মা ওরম ছিল বা তার মাসি ওরম ছিল, ওই জিনিসটাকে সে কখনো যতই চেষ্টা করতো কিন্তু কিছুতেই সে পারতো না ওটাকে ওভারকাম করতে, সোসাইটি করতে দিত না। এবং তার জীবনে প্রচুর ভালোবাসার লোক আসে, কেউ স্বার্থে কেউ নিঃস্বার্থে। ইভেনচুয়ালি কেন নটি বিনোদিনী বা বিনোদিনী দাসীর গল্পটা কেন এত পপুলার, সেটা হচ্ছে যে যখন সে নিজেকে বিক্রি করতে চায়নি বা সে ওই ব্যবসাটাতে যেতে চায়নি, তাই জন্য সে অভিনেত্রী হয়েছিল। কিন্তু এমন একটি ঘটনা ঘটে তার জীবনে
যেখানে তার নিজের গুরু, মানে যার নাম বড় গিরিশচন্দ্র ঘোষ, তিনি এসে বলেন যে বাংলা থিয়েটারের স্বার্থে একজন ব্যবসায়ী এসেছেন এবং সে 50,000 টাকা দিয়ে নতুন একটা থিয়েটার করতে চায়, তার একটাই শর্ত হচ্ছে যে তুমি তার হয়ে থাকো। ওকে, সো তখন সে বিনোদিনীকে ভোগ করতে চায়, বিনোদিনীকে ভোগ করতে চায় এবং সে বলে যে আপনি যেই পাঁক থেকে আমাকে তুলে যে মাস্টারমশাই সেটা করলেন, আজকে যে আমি যে অভিনেত্রী হলাম, আপনি বলছেন আমাকে চলে যেতে সেই পাঁকে। তখন বলছে মিনি, এটা তুই বাংলা থিয়েটারের জন্য করার, আর তুই জানিস না যে ও বলেছে তোর নামে থিয়েটার হবে, বি থিয়েটার হবে। তখন বিনোদিনী ভাবে যে ঠিক আছে, আমার তো জীবনের এটাই ছিল যে একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার হোক, একটা নারীর নামে একটা থিয়েটার হোক। এবং বলছে কি বলছেন মাস্টারমশাই, সেটা কি সত্যি সম্ভব? 1882, কত বছরের একটা ঘটনা বলছি। বলছে হ্যাঁ সম্ভব। এইটা বলে তাকে রাজি করানো, এবং সে গুরুমুখ রায়ের পতিতাই বলো বা যাই রক্ষিতাই বলো, সে হতে রাজি হলেন। এবং যখন পেপার এলো, যখন দলিল এলো, তার মধ্যিখানে যখন এরা সব সমাজের ভদ্রলোকেরা যখন বসে ডিসিশন নিতে গেল যে থিয়েটারটা হবে, তখন বলা হলো যে বি থিয়েটার হলে বা বিনোদিনী থিয়েটার হলে, পতিতার নামে থিয়েটার হলে বাঙালি ভদ্রলোকেরা আসবেন সেই থিয়েটারে। আর বলা হলো যে থিয়েটার যদি না আসে তাহলে থিয়েটারেরই তো লাভ হলো না, তাহলে একটা কাজ করা যাক, এটার নাম স্টার থিয়েটার করে দেওয়া হোক, যেটা আজকে কলকাতায় পপুলার। এই স্টার থিয়েটার হয়ে গেল এবং সে বিনোদিনী দুঃখ পেলেন, মনে একটি আঘাত পেলেন, কারণ এটা ওনার সঙ্গে তো বঞ্চনা করা হলো, কারণ যেটা প্রমিস করা হয়েছিল সেই প্রমিসটা ডেলিভার করা হলো না। সেই জায়গাটা থেকে আস্তে আস্তে ওনার নাটকের প্রতি বা থিয়েটারের প্রতি তার ভালোবাসাটা কমে যায় এবং উনি তখন চৈতন্য লীলা করছেন। তিনি কি প্রথম মহিলা অ্যাক্ট্রেস? একদম শুরুর দিকে বলতে পারো, কারণ আগে পুরুষরা মহিলা চরিত্র অভিনয় করতো, সেটা আমার ছবিতে শুরু হয়েছে সেভাবে যে পুরুষরা মহিলা চরিত্র করছে এবং উনি গিয়ে মহিলা হয়ে মহিলা চরিত্র করছেন। সেইখান থেকে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে পুরো সমাজটাকে ঘোরানো, সেটা হচ্ছে যে এই যে স্টার থিয়েটার যখন হলো এবং গিরিশ ঘোষ যখন ওনাকে চৈতন্য লীলা অফার করলেন এবং চৈতন্য মহাপ্রভু রোলটা করতে বললেন স্টেজে, সেইটা ভীষণ পপুলার হয়েছিল। এবং সে এতটাই পপুলার হয়েছিল যে সেটা দেখতে স্বয়ং রামকৃষ্ণ এসেছিলেন। শুনেছি এই গল্পটা। সেই রামকৃষ্ণ যখন রামকৃষ্ণদেবকে এই নিয়ে কথা শুনতে হয়েছিল যে তিনি কেন যাচ্ছেন, এবং উনি এসেছিলেন এবং এসে উনি ভেবেছিলেন যে কোনো পুরুষ অভিনয়টা করছেন এবং তাকে আশীর্বাদ করেন যখন তখন ওনার ভাগ্নে যে হৃদয় এসে বলছে যে তুমি জানো না এমনেচ্ছ মেয়ে, তুমি কাকে ধরলে কি করলে মামা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই বিখ্যাত সেই ডায়লগ যে বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে তাহলে রাধা বাজারের হরিমতি কেন এ সাজতে পারবে, কৃষ্ণ সাজতে পারে তাহলে রাধা বাজারের হরিমতি কেন রাধা সাজতে পারবে না। এবং সেই বিখ্যাত ডায়লগ, তার সাথে সাথে হরি গুরু গুরু হরি দীক্ষা দেওয়া এবং বিনোদিনীকে সেই স্বীকৃতিটা দেওয়া। বিনোদিনী যেই রামকৃষ্ণের আশীর্বাদ পেলেন, তখন সমাজ পুরোটা পাল্টে, সমাজের একটা দৃষ্টিভঙ্গি পাল্টে গেল যে না না, রামকৃষ্ণ ঠাকুর তো আশীর্বাদ করেছে। এবং এই যে আজকের দিনে যে অভিনেত্রীরা যে সম্মানটা পাচ্ছে, সেটা তার জন্য পাচ্ছে বিনোদিনী। তিনি শুরু করেছিলেন। তাই আমার সিনেমাতে আমি আর রুক্মিণী যখন আমরা একটা 5 বছর ধরে একটা স্ট্রাগল, বিশাল স্ট্রাগল, কারণ এই সিনেমাটা এইভাবে তো রেগুলার সিনেমা করতে চাইনি যেভাবে বাংলা সিনেমা হয়। এটার একটা নির্দিষ্ট একটা বাজেট ছিল এবং একটা হিরোর বাজেটে হিরোইনের ছবি করা, মানে হিরোইন সেন্ট্রিক ছবি একটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা নির্ধারিত বাজেট থাকে, এর মধ্যেই করুন তাহলে হয়তো সেফ। কিন্তু ওই ছড়িয়ে ছিটিয়ে একটা বিশাল বড় করে ছবি করাটা তো একটা খুব রিস্ক জোন, 100%। কিন্তু সেটা যেন ওয়েট করতে ছিল আমাদের। 2-3টে প্রডিউসার এসেছে, পালিয়েছে, চলে গেছে, সেসব হয়েছে, কিন্তু রিস্কি ব্যাপার, ভীষণই রিস্কি ব্যাপার। কারণ সাবজেক্টটাও যেরকম, হ্যাঁ, পিরিয়ড ড্রামা, এটা যেন তোমার খরচা করতে হবে, কারণ 200 বছর আগে সেটআপটাই তো পুরো চেঞ্জ করে ফেলতে হচ্ছে। ওইটাই তো যে আমাকে তো পুরোনো কলকাতা দেখাতে হচ্ছে। কোথায় শুট করলে? কলকাতা জুড়ে করলাম, কিন্তু প্রচুর ভিএফএক্স, প্রচুর ক্রোমা শটস, প্রচুর ক্লিন আপ ইত্যাদি জন্য সময় লেগেছে। 1 বছর তো আমাদের ভিএফএক্স এর সময় লেগেছে, যে সিন ধরে ধরে, ফ্রেম ধরে ধরে জিনিসগুলোকে কারেক্ট করা। আর ওই পিরিয়ডটা ক্রিয়েট করার জন্য যেমন আমার আর্ট ডিরেক্টর তন্ময়দা বলো বা আমার ক্যামেরাম্যান সৌমিক হালদার, এদেরও প্রচুর কন্ট্রিবিউশন, কারণ এরা রিসার্চ করেছে তখন সোর্স অফ লাইট কি হবে, ইলেকট্রিসিটি নেই। তো টেকনিক্যালি যেটা তুমি বলছো, সেটা তুমি সিনেমাটা দেখো তাহলে বুঝতে পারবে যে টেকনিক্যালি দিস ফিল্ম লুকস ডিফারেন্ট ফ্রম এনি আদার কারেন্ট বেঙ্গলি সিনেমা। স্বাভাবিক, কারণ সময় টাইম ফ্রেমটা একদম ডিফারেন্ট। 1800 সালের শেষের দিক, একদম 1800, হ্যাঁ, মানে ওই দেশও স্বাধীন হয়নি তখন, দেশ স্বাধীন হয়নি এবং পুরো ব্যাপারটাই আলাদা পুরোপুরি। আর এইটার মানে এই যে 7 বছর থেকে 70 বছরের পুরো জার্নিটা,
রুক্মিণী যেভাবে অভিনয় করে, রুক্মিণীকে আমরা মানে ওই 17-20 বয়স থেকে দেখতে পাচ্ছি। তার আগে সোয়ারা বলে একটি মেয়ে কাজ করেছে, পুঁটি, মানে ছোটবেলার রোলটা। কিন্তু রুক্মিণীর যে পুরো জার্নিটা এই ছবিটাতে মানে অসাধারণ। মানে আমি এত মানে আই এম থ্যাঙ্কফুল টু হার যে আমি এরকম একজন অভিনেত্রী পেয়েছি যে এতটা সময় সে দিয়েছে সিনেমাটাকে, এবং কোনো প্রশ্ন না করে। মানে অনেকে করে না যে কতদিনের শুটিং, কত টাকা পাবো, কবে রিলিজ ইত্যাদিতে, সেটা তো একটা প্রফেশনাল ওয়েতে একটা কথা বলা। আর রুক্মিণী ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। যখন আমি বম্বে থেকে ফোন করে রুক্মিণীকে বললাম যে আমি বিনোদিনী বানাতে চাই, তুমি আমার বিনোদিনী হবে কিনা, ও সেই তখন থেকে যে বললো যে হ্যাঁ মানে কত্থক শিখতে হবে, তো কত্থক শিখলো, বা বাংলা নাটক নিয়ে চর্চা করতে হবে সেটা করলো, ভাষা নিয়ে চর্চা করতে হবে সেটা করলো, ওয়ার্কশপ করতে হবে সেটা করলো। যখন যেটা বড় হচ্ছে তখন সেটা সে করে যাচ্ছে, কোনো প্রশ্ন না করে যে সিনেমাটা কবে হবে এবং সিনেমাটা আদপে হবে কিনা। মানে ওই যে ডেডিকেশনটা অ্যাজ এ স্টুডেন্ট, সেটা আমার মনে হয় যে কোথাও গিয়ে, যেটা তুমি জিজ্ঞেস করলে যে কিরকম করেছে, মানে সেটা তুমি নিজে না দেখলে, কারণ অনেকে ওর প্রতি একটা ধারণা আছে, আমি সেটা নিয়ে বিস্তারিতভাবে বলতে চাই না, যে ওকে নিয়ে একটা লোকের একটা ইমেজ বানিয়ে রেখেছে রুক্মিণী এরকম। কিন্তু সেই ইমেজটা যে ও ভেঙেছে, এবং সেটা যে ও নিজের মেহনত দিয়ে ভেঙেছে, নিজের অধ্যাবসায় দিয়ে ভেঙেছে, সেটা তুমি যখন দেখবে সিনেমাটা, তখনই তুমি বুঝতে পারবে যে না, রামদা যেটা বলছিল সেটা হয়তো কোথাও গিয়ে ঠিক। তুমি আমাকে বলো যে হরর এক্সপেরিয়েন্স কি হলো? হরর মানে এটা নিয়ে আমি অনেক গল্প শুনেছি। হ্যাঁ, মানে আমাকে প্রিয়াঙ্কাও বলছিল যে আমার আগের দিন রামদার সাথে কথা হলো, সুচিস্মিতাদির সাথে কথা হলো, ওরা বলছিল ওদের নাকি অনেক রকম এক্সপেরিয়েন্স হয়েছে ওখানে। সুচিস্মিতা তো খুবই সুন্দর গান গেয়েছে, এই চৈতন্যর গানটাই তো ভয়েস খুব সুন্দর, সুচিস্মিতার ভয়েস অসাধারণ। আমি ওকে ফার্স্ট শুনেছিলাম আমাদের একটা পার্টিতে। আচ্ছা। তো অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কার এক বান্ধবীর বাড়িতে, মানে তারাও এখন তো আমাদের নামা বন্ধু হয়ে গেছে, তো আমরা এরকম মাঝে মাঝে মাসে একটা বা 2 মাসে একটা এরকম একটা হাউস পার্টি করি। আচ্ছা। তো সেখানে সুচিস্মিতারা এসেছিল, তো সেই দিন ছিল হ্যালোইন পার্টি। হ্যালোইন পার্টিতেই ওর সাথে ফার্স্ট আমার আলাপ হয়। তোমার বলে আরে আমি তোমার এরকম, আচ্ছা হ্যালোইনটা ভূত চতুর্দশী না? হ্যাঁ, ভূত চতুর্দশী। তো ওই পার্টিতে আমাদের প্রথম আলাপ হয়, এবং সেখানে ওর ফার্স্ট আমি গান শুনি, এবং আমি ওকে বলছিলাম তুমি কি করছো, মানে তোমার সিনেমাতে গাওয়া উচিত, তোমার সিনেমায় গান গাওয়া উচিত। থ্যাঙ্কস টু ইউ, মানে ও আমার ফ্রেন্ড, এবং ও যে একটা ফিল্মে গান গেয়েছে, এবং সেই ফিল্মটার গানটা, মানে ও এর আগেও অন্যান্য ফিল্মে গান গেয়েছে আমি দেখলাম রিসেন্ট টাইমসে, কিন্তু তুমি ওকে যেই জায়গাটা করে দিয়েছো ওর জন্য পারফেক্ট, ওর পকেটে একদম এমন একটা গান তুমি ঠেলে দিয়েছো যেটা ও খুব সুন্দর করে করেছে। খুবই সুন্দর গানটা, এত পপুলার হয়েছে, এত রিলস হয়েছে, এত, কারণ ওটাই মেন ক্লাইম্যাক্স সং, হরিমন মজালে লোকালি কোথায় এবং ভজ গৌরাঙ্গ ইত্যাদি। সেইটা অফকোর্স সুচিস্মিতা খুব ভালো করেছে। মানে অনেক কিছু ঘটনা আমি জানি না, মানে এই যে বললাম যে যারা ফিল করলে ইরি, মানে কি কিছু কিছু ঘটনা আমাকে লোকে বলতে যে এই ছবিটা সত্যজিৎ রায় করতে চেয়েছেন, এই ছবিটা ঋতুপর্ণ ঘোষ করতে চেয়েছিলেন, এই ছবিটি প্রদীপ সরকার করতে চেয়েছিলেন। বললাম যে হ্যাঁ আমি তো জানি। বলছি তুমি বাকিটা কি জানো? তখন বলছে বাকিটা কি? বলে সুচিত্রা সেনকে নিয়ে সত্যজিৎ রায় করতে চেয়েছিলেন, সুচিত্রা সেন সিনেমা করা ছেড়ে দিলেন, সত্যজিৎ রায় অসুস্থ হয়ে গেলেন, মারা গেলেন। ঋতুদা করতে চাইলেন, ঋতুদা আবহমানে একটি ছোট অংশ করলেন, তারপর ঋতুদা নাকি পুরো পূর্ণ দৈর্ঘ্যের বিনোদিনী বানাবার জন্য চেষ্টা করছিলেন, ভাবছিলেন, পরিকল্পনা সবকিছু রেডি, স্ক্রিপ্ট ইত্যাদি, ঋতুদা মারা গেলেন। প্রদীপ সরকার অ্যানাউন্স করলেন ছবিটি হিন্দিতে করবেন, ঐশ্বর্যা রায়, তারপরে এই অভিনেত্রী, নানান রকম অভিনেত্রী চেঞ্জ হচ্ছে করতে করতে প্রদীপ দার কিডনি ফেলিয়ার হলো, প্রদীপ দা মারা গেলেন। তুমি তো হেভি রিস্ক নিয়েছো, এত কিছু ঘটনা শোনার পর একটা ফিল্মকে আমি করবো, মানে যেই ফিল্মটা লোকে করতে গিয়ে সমস্ত ডিরেক্টরদেরকেই আমরা দেখছি তার ডেথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেইটা তখন সবাই বলছে যে, বিশেষ করে আমার বাড়ির লোক, মানে আমার স্ত্রী। তুমি কি বিশ্বাস করো ভূত প্রেতে? আমি ভূত প্রেত কথাটা তুমি যদি বলো তাহলে আমি জানি না যে হাউ টু, আমি একবারও বলছি না ওই ইরি ফিগারস এর কথা বলছি না, আমি বলছি বিশ্বাস করি সাম সুপারন্যাচারাল থিংস যেটা তোমার আশপাশে ঘটছে, তুমি হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছ না কিন্তু ফিল করতে পারছো। অফকোর্স আছে একটা তোমার এক্সট্রা, যে আমাদের সোলটা বলি, আত্মা বলি, আত্মা তো আছে। এবার সে আত্মা কোন ফর্মে আছে, কিভাবে আছে, সেইগুলো তো আলোচনার বিষয়। এই যে কেন হচ্ছে না, সেটা হতে পারে যে হ্যাঁ দেখো তুমি তো মানে এইটা সুপারস্টিশনে চলে যাচ্ছে, কোইন্সিডেন্স বলে লোকেরা, যে হ্যাঁ পারেনি তো কি হয়েছে, কোইন্সিডেন্স ইত্যাদি ইত্যাদি, কিন্তু পর 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 হয়ে গেলে সেটাকে কোইন্সিডেন্স বলে। পরপর 3 বার একই ঘটনা ঘটার পর 4 নম্বর বার যখন তুমি অ্যাটেম্প্ট নিতে যাচ্ছ, তোমার বউ কি বললো? ওই তো তখন ওই মানে সর্বাণী তখন বলছে যে, আই থিঙ্ক শি ওয়াজ অলসো ভেরি পজিটিভ, শি সেড দ্যাট কিছু হবে না, তুমি শুধু কাজটা মন দিয়ে করো, আর যেটা ভাবছো সেটা ঠিক করে বানাও, তাহলে ঠিক হবে।
তো আমি কি করতাম, মানে যেটা আমার মনে মনে, মানে এটা অনেকে ভাববে হয়তো যে এই আবার কি ধরনের পাগল ডিরেক্টর। তো আমি যখন কাজটা করতাম, আমার প্রিয়াঙ্কা পোদ্দার যিনি স্ক্রিপ্ট করেছেন, আমার অভ্র চক্রবর্তী যিনি রিসার্চ করেছেন, ভাস্বর দাও রিসার্চ করেছেন, আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট পবন আগরওয়ালও চিত্রনাট্যে সাহায্য করেছেন, সংলাপে সাহায্য করেছেন। আমি সবসময় ভাবতাম, আর এটা আমার নিজের এক্সারসাইজ ছিল, আমি প্রে করতাম বিনোদিনীকে আর বলতাম যে তুমি পথ দেখাও, দ্য ওল্ড সোল, তোমার গল্পটা আমি বলার চেষ্টা করছি। এবার আমি জানি না যে তুমি কিভাবে চাও তোমার গল্পটা মানুষের সামনে উঠে আসুক, আর আমি মনে করি না যে আই এম সো পাওয়ারফুল টু টেল ইউর স্টোরি। সো তুমি যদি চাও কি আমি গল্পটা বলি, তাহলে তুমি এসে আমাকে বলো গল্পটা কিভাবে বলতে চাই। এবার আমি এক একটা করে ঘটনা বলবো, সেটা তোমার শুনে তুমি হয়তো, মানে দর্শকরা হয়তো ঘাবড়ে যাবে। আমরা আমাদের মতন একটা চিত্রনাট্য লিখলাম, সিনেমা শুট করলাম, সিনেমা রিলিজ হলো, এটা একটা দীর্ঘ সময় ধরে হলো। সিনেমার সেটের গল্পে আসবো, আমি এখন ডাইরেক্ট চলে আসছি রিলিজের পর কি হলো। ওনাদের পরিবারের যারা, এবং ঠিক স্টার থিয়েটারটা তো বিনোদিনী থিয়েটার হলো, মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলেন সন্দেশখালীতে গিয়ে 30 বা 31 ডিসেম্বরে। আমাদের প্রমোশন শুরু হলো 1 জানুয়ারি কল্পতরুর দিন থেকে। তার পাশের গলিতেই হচ্ছে নটি বিনোদিনী সরণি, হাতিবাগানে। নটি বিনোদিনী সরণি মানে ওই গলিটার শেষে ওনার বাড়ি, এবং ওনাদের যারা পরিবারের লোকজন তারা যোগাযোগ করলেন ইত্যাদি, বললেন যে আমরা ছবিটা দেখবো, আপনার খুব ভালো লেগেছে, আপনারা করেছেন, এটা অনেক দিনের ডিউ ছিল, এই সম্মানটা ওনার পাওয়া প্রাপ্য ছিল, ভালো হয়েছে করেছেন। বললাম ঠিক আছে, নিশ্চয়ই আসুন। এবার ওনারা এসেছেন প্রিমিয়ার শো, সেটা হচ্ছে 22 জানুয়ারি। তখন কিন্তু স্টার থিয়েটারের নাম পাল্টে হয়ে গেছে বিনোদিনী থিয়েটার। ওনারা সপরিবার এসেছেন, ছবিটা দেখার পর ছবিটা যখন শেষ হয়ে গেছে, প্রিমিয়ার হয়ে গেছে, আমি, রুক্মিণী, দেব সবাই নানান প্রচুর লোকজন নানান কথা বলছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার হচ্ছে যে ওদের কিরম লাগলো। সো ওইখানে গিয়ে আমরা যখন তখন ওরা শুধু একটাই কথা বললেন, উনি দেখলেন আমার হাতটা ধরলেন, বললেন যে আপনি একদিন বাড়িতে আসুন। আমি বললাম যে আপনাদের বাড়িতে? হ্যাঁ, আমরা বাড়িতে কাউকে ঢুকতে দিই না, আমাদের বাড়ি থেকে অ্যালাউড না, কিন্তু আপনি আসবেন আমাদের বাড়িতে। আমি এমনভাবে বললেন উনি, আমি নিশ্চয়ই আসবো। বলছে আসবেন, কিন্তু কারণ আছে, নিশ্চয়ই আসবো। আর তারপর ছবি ভালো লেগেছে ইত্যাদি, সেটা তো ঠিক আলাদা। আমি ভাবছি এরকম ভাবে কেন বললেন, ঠিক আছে যাই, তাহলে একদিন প্ল্যান করা হবে। তো এবার সবকিছু প্রমোশন সব হয়ে গেল। আমি রুক্মিণীকে আমাদের যেতে হবে কিন্তু একবার। হ্যাঁ যাবো। যখন গিয়েছি বাড়িতে, আমি আর রুক্মিণী, ওনারা সব খুব সুন্দরভাবে অতিথি আপ্যায়নের মতন করলেন। এবার না গৌরব, আমি যখন দরজাটা খুলে যখন ঢুকেছি, আমি আর রুক্মিণী ঢুকলাম ভেতরে, ঢুকে দাঁড়িয়ে সামনে দেখতে পাচ্ছি চৈতন্য, উনি একটা বিনোদিনীর নিজের যে রাধা গোবিন্দ রেখেছিলেন না চৈতন্যটা, সেইটা সব একটা কাঁচের বক্সের মধ্যে এরকম সামনে রাখা আছে। আর ঢুকে আমি রুক্মিণীর দিকে দেখছি, রুক্মিণী আমার দিকে দেখছে। আমরা যেখানে শুট করেছি সিনেমাটা যদি দেখবে, গিরিশ ঘোষ যখন আসছে এই গুরুদক্ষিণাটা চাইতে যে তুমি নিজেকে সমর্পণ করো বাংলা থিয়েটারের জন্য, রুক্মিণীর হ্যারিকেন নিয়ে একটা সিঁড়ি দিয়ে নেমে আসছে, সিঁড়ি দিয়ে নেমে নিচে কলতলা। ওটা আমার অন্য লোকেশনে আমার ভালো লেগেছিল, আমার দেখতে ঠিকঠাক লেগেছে, আমার খুব সুন্দর সিনেমাটিক লেগেছে, আমি শুট করেছি। আমি কিন্তু বিনোদিনীবাসী বাড়িতে কোনোদিনও যাই, আগে যাওনি কখন। এখন ঢুকলাম এক্স্যাক্টলি লোহার সিঁড়িটা নেমে নিচে কলতলা, গুজবাম্পস হচ্ছে। আমি আর ওরা দাঁড়িয়ে আছিলাম ভাবে। ও বলছে তুমি কি এখানে এসেছিলে, আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম অফকোর্স আসিনি, তোমার সাথে ঢুকছি। ও বলছে হাউ ইজ দিস পসিবল। একদম সেম ডিটো। তখন কি তুমি রিকল করছিলে যে আমি প্রে করেছিলাম অনেকবার বিনোদিনীকে, তুমি চাও কি? এবার উনি বলছেন, ওনার যে ভদ্রমহিলা ছিলেন, উনি খালি জিজ্ঞেস করছেন। সিনেমার শেষে তারা বলে একটি ক্যারেক্টার আসে, এবং সেটা আমরা যখন, মানে আমি যখন শুট করছি, আমার মাঝে সিনেমাটা লেন্দি হয়ে যাচ্ছে। তারপর আমি আর পাবন, যেমন আমার যে অ্যাসিস্ট্যান্ট পবন আগরওয়াল, আমরা একটা নিয়ার বাই কফি শপে গেলাম গড়িয়াহাটে, গিয়ে বললাম পাবন একটু চেঞ্জ করতে হবে, বুঝলিস, শেষটা লেন্দি হয়ে যাচ্ছে। কি করবে আরামদা? আরাম যে এরকম একটা এরকম করে করি, এরকম ওই বাড়িটাতে আমার মনে হচ্ছে তারা তারপর বিনোদিনীর পরে তো তারা সুন্দরী বড় স্টার হয়, তাহলে একটা তারা ক্যারেক্টারটাকে দেখায়, ইয়াং তারা আসুক, আর ও তখন বলুক যে তুমি কি হতে চাও, ওরা আমি এরকম হতে চাই না। ও বলবে যে ঠিক আছে তাহলে তুমি অভিনেত্রী হও, এরকম একটা সিন। ঠিক আছে, সে শুট হয়েছে, সিনেমা হয়েছে, রিলিজ হয়েছে। এবার যখন বাড়িতে গেছি, বারবার আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি আমার কথা পড়েছেন? হ্যাঁ পড়েছি। কে বলছে?
বিনোদিনী দেশে বাড়ি। আমার কথা তো বিনোদিনী নিজের লেখা জীবনী। এবার আচ্ছা আমার কথা, হ্যাঁ আমার ওকে কথা, ওকে, আমার কথা পড়েছেন? হ্যাঁ পড়েছি। আচ্ছা আমার কথাতে তো সেই আপনাদের শেষটা, সেটা তো আমার কথা তো লেখা নেই। হ্যাঁ লেখা নেই তো। না আমি বললাম আমি তো এমনি আমার মতন করে করেছি, মানে আমার মনে হয়েছিল এরকম ভাবে করা উচিত, ভাল লাগবে, সিনেম্যাটিক লাগবে। উনি আমাকে বলছেন যে বিনোদিনী দাসী নিজের মেয়ে মারা যাওয়ার পর উনি যখন বাড়িতে ফিরে আসেন, এই বাড়িতে স্বামীও মারা যান এবং মেয়েও মারা যায়, তারপর উনি আবার নিজের পুরোনো বাড়িতে ফিরে আসেন, যে বাড়িটা এখন অবস্থিত হাতিবাগানে। ছোট্ট তারা এসে ওই বাড়িতে ঢোকে আর তিনি তারা সুন্দরীকে অ্যাডপ্ট করেন। ওকে, বলে সেটা শুধু আমাদের পরিবার ছাড়া কেউ জানে না। আপনি কি করে জানেন? ও মাই গড, আমার গুজ বাম্পস হচ্ছে লিটারালি। আবার আমি বলছি যে এটা সত্যি, বলে হ্যাঁ। কি করে সত্যি এটা আমি করলে? স্ক্রিপ্ট নিয়ে বসলাম, মাথায় আইডিয়া এলো। তোমার কি এটা এখন মনে হয় যে তুমি বললে যে যখন তুমি একটু আগেই তুমি অ্যাড্রেস করলে যে আমি বারবার প্রে করতাম বিনোদিনীর কাছে, এটাই আমি বললাম যে দ্য লস্ট সোল বা ওল্ড সোল, যে তুমি কিভাবে চাও তুমি সেভাবে গল্পটাকে তৈরি করো। কোথাও দাঁড়িয়ে কি তোমার মনে হয় যে তোমার প্রেয়ারটা অ্যাকসেপ্টেড হয়েছে? হ্যাঁ মানে এইটা আর্ট থেকে, মানে তুমি বারবার তোমার গুজবাম, মানে আমি তো এখন বলছি আমার বারবার গুজবাম্পস হচ্ছে। এক্স্যাক্টলি ওইখানে বাড়িতে আমরা গেলাম, সকলের দর্শনের সুযোগ সুবিধা হয় না, সেটা আমরা পেলাম। সেটা হচ্ছে ওনার রাধা গোবিন্দ, ওনার সিন্দুক, ওনার ঝাড়গ্রাম শিলা, ওনার রথ, যে রথে করে উনি যে রুমে থাকতেন ওই রুমটাকে আলাদা করে, ওটাতে আমি আসবো। তো একদম ওপরে হচ্ছে ওনার কৃষ্ণ মন্দির, মানে রাধা গোবিন্দের মন্দির। উনি কৃষ্ণ ভক্ত ছিলেন এবং ওইটা আমরা গেলাম, আমি রুক্মিণী গেলাম, প্রণাম করলাম, দেখলাম। এবং ওখানে যখন তখন আনন্দবাজার স্টার আনন্দ এবিপি বোধহয় কোন একটা চ্যানেল, এবিপি হবে, নর্মাল ইন্টারভিউ হচ্ছে। এবার সেখানে ওনার গ্র্যান্ড ডটার আছে, মানে গ্র্যান্ড ডটার অনেক প্রজন্মের পরে, আমি গ্রেট এখন সে পড়াশোনা করছে, খুবই ভালো মেধাবী ছাত্রী। তাকে যখন জিজ্ঞেস করেছে, এবার এটা কিন্তু আমরা জানি না যে আপনাদের কেরম লাগছে, পরিচালক এসেছেন, যেমন চ্যানেল জিজ্ঞেস করে টিপিক্যাল কোয়েশ্চেন্স, পরিচালক এসেছেন, রুক্মিণী মৈত্র এসেছেন, আপনাদের বাড়িতে কেমন লাগছে? বলছে না এটা তো ভালোই লাগছে, কারণ আসলে কি হয়েছিল জানেন তো? বলে সে বলা শুরু করেছে একটা গল্প। কি গল্প? যে এই সে কলেজ থেকে ফিরেছে, এটা ওই সন্দেশখালী মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা হলো যে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হবে। 141 বছর পর বিনোদিনী জাস্টিসটা পেল, যে জাস্টিসটা ইনজাস্টিস হয়ে এতদিন ছিল, মানে সে তার নিজের জিনিসটা ফেরত পেল। এবার সে ফিরে এসে সেরকম কলেজ থেকে ফিরে এসে মানে ওদের পাশে একটা বেডরুম যেখানে ওরা থাকে, আর একটা বড় ঘর যেটা বিনোদিনীর ঘর, বিশাল বড় ঘর, যেটা বাইরে থেকে আমরা দেখতে পারি বারান্দা, ওইটা বিনোদিনী, মানে ওটা লাগোয়া ঘরটা হচ্ছে বিনোদিনীর ঘর ছিল। কেউ থাকে এখন ওটা? সেটা আমি জানি না, আমি গিয়ে দেখলাম যে ওটা ইটস লাইক এমটি রুম। ওকে, বাট ওনার জিনিসপত্র রাখা আছে। তো ওইটাতে তখন ও যখন ঢুকেছে তখন দেখেছে বারান্দায় একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। তো ভেবেছে বাবার কাছে কেউ তো হয়তো এসছে, ও ঘরে ঢুকে মেয়েটি বলছে যে গ্র্যান্ডার বলছে যে বারান্দায় একজন অপেক্ষা করছেন। আমি ভেতরে গেলাম। এটা কবের ঘটনা? এটা হচ্ছে ওই যেদিন চেঞ্জ হয়েছে 31শে ডিসেম্বর, ওই মমতা ব্যানার্জি যখন চেঞ্জ করলেন ডিসেম্বর মাসের 30 বা 31, ওটা গুগলে দেখতে পাবেন। ওই টাইমে ওই 30-31 মানে ওই 31 তারিখে বা 1 জানুয়ারি এরকম, মানে 1-2 দিনের মধ্যে। তো তখন ওরকম ফিরে এসেছে কলেজ করে বা টিউশন করে, দেখেছে যে দাঁড়িয়ে আছেন একজন বারান্দায়। ভেতরে গিয়ে বাবাকে জিজ্ঞেস করেছে, বাবা তোমার কাছে কেউ এসেছে? বলছে না তো, কেউ আসেনি রে। বলছে মা বারান্দায় দাঁড়িয়ে আছে। তো বলছে কই, কেউ তো আসেনি, কই দেখি। গিয়ে দেখছে বারান্দায় কেউ নেই। ওকে, তো বলছে যে আমি দেখলাম, পরিষ্কার দেখলাম যে বারান্দা থেকে এরকম ভাবে উনি এক ভদ্রমহিলা ঝুঁকে দেখছে, মানে ঝুঁকলে ইউ ক্যান সি দ্য স্টার থিয়েটার। ওকে, নাম পরিবর্তন হয়ে বিনোদিনী থিয়েটার হলো এবং কেউ একটা ঝুঁকে দেখছে ওখান থেকে। তবে তুমি এতক্ষণ পর্যন্ত আমাকে যা এক্সপিরিয়েন্স বললে, এই সবকটা এক্সপিরিয়েন্স কিন্তু আমাকে গুজবাম্পস দিয়েছে। হ্যাঁ মানে আমি কোনো ভূত নেই, কোনো প্রেত নেই, কিছু নেই, কিন্তু একটা অদ্ভুত সেন্টিমেন্টের সঙ্গে জড়িয়ে এতগুলো বছর বাদে, সেন্টিমেন্ট রাইট ওয়ার্ড, একটা এমন সেন্টিমেন্ট যে এতগুলো বছর বাদে একজন মানুষ জাস্টিস পাচ্ছে, যাকে বলা হয়েছিল তোমার নামে থিয়েটার হবে। আমি এই গল্পটা ছোটবেলায় আমার বাংলা স্যারের কাছে শুনেছিলাম, যে বিনোদিনী দাসীকে বলা হয়েছিল তোমার নামে থিয়েটার হবে, পরে হয়েছে স্টার থিয়েটার। বলছে তুমি তো স্টার, তোমার নামেই তো থিয়েটার হয়েছে। পরবর্তীকালে তো সেই থিয়েটার পুড়েও যায়,
এবার আসছি পরের গল্প। হ্যাঁ বলো শুনি। এই যে ইমোশনের সঙ্গে সেন্টিমেন্টের সঙ্গে কানেক্টেড যে ঘটনাগুলো এবং তোমার যে ইনটিউশন, তোমার ইনটিউশনে তুমি এমন জায়গায় শুট করছো যেটা গিয়ে দেখছো একদম হুবহু মিলে যাচ্ছে। হ্যাঁ মানে অদ্ভুত। এতগুলো বছর বাদে যখন বিনোদিনী থিয়েটার হচ্ছে এবং সেই সময় তার গ্র্যান্ড 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 ডটারের মনে হচ্ছে ওখানে কেউ হয়তো দাঁড়িয়ে রয়েছে। এই অনুভূতিগুলোকে না কোনোভাবে হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু যে অনুভূতিগুলোর সঙ্গে কানেক্টেড বা যে রিলেট করতে পারে তার কাছে কিন্তু এটা অনেক বড় একটা ফিলিং, বিশাল। কারণ আয়না আর একটা জিনিস, কারণ ওনার ঘরে গিয়ে উনি বলছেন যে মানে আলমারির পেছনে আয়নাটা রাখা আছে, এখন আর দেওয়ালে টাঙানো নেই। তো রুক্মিণী বলে, আমার আয়নাটা একটু দেখা যাবে? তখন বলছে আয়নাটা তো বার করা যাবে না, কিন্তু সেই আবার আমার সিনেমা তো লাস্ট সিনে একটা আয়না আছে, বিশাল বড় একটা আয়না, এবং সেই আয়নাটা কাপড়টা দিয়ে মুছছে, দূরে পড়ে গেছে হয়তো। তখন বলছে ওনার আয়না খুব পছন্দ ছিল, এবং আয়নাটা এত বড় যেমন আপনার সিনেমা আপনি দেখিয়েছেন, তো এটা আমরা নামিয়ে রেখেছি। এখন তো ওয়ালে রাখা যায় না, যে ভেঙে যাবে বলে পেছন দিকে করে ওটা রাখা আছে সেফলি। সো আগেন দ্যাট আয়না ওয়াজ অলসো সেম, যেটা ওনার রুমের মধ্যে ছিল। এবার আসছি এই পুড়ে যাওয়া ব্যাপারটা। এটা আমি জানতাম যে বিডেন স্ট্রিটে ওরা ছেড়ে চলে আসে, ওখানে পুড়ে যায়, তারপর পরবর্তীকালে যখন হাতিবাগানে হয় তখন ওখানে পুড়ে যায়। কারণ কেউ কেউ বলতেছে ওনার যেহেতু ওনার মনের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমার নামে হয়নি, সেখান থেকে কোথাও জায়গাটা অভিশপ্ত। দুবার পুড়েছে না বোধ হয়, তাই আমি যতটুকু জানি, ইফ আই এম নট রং। এবার কাট্টু আমরা শুটিং করছি ভারত লক্ষ্মী স্টুডিওতে। যখন শুটিং করছি তখন ভারত লক্ষ্মী স্টুডিওতে বিশাল বড় সেট ফেলা হয়েছে, পুরো কার্নিভাল স্ট্রিটটা বানানো হয়েছে, সুন্দর করে সবকিছু হয়েছে। বিনোদিনীর বাড়ি, বিনোদিনীর ছোটবেলা, মুদির দোকান, ওই হ্যানা ত্যানা, পুরো পুরনো কলকাতা। তন্ময়দা আমাদের আর্ট ডিরেক্টর দারুণ বানিয়েছেন। এবং রুক্মিণীর খুব ভালো লেগেছিল, কারণ বললো যে মানে রুক্মিণীর চোখে এই জন্য জল এসেছিল সেদিন, বললো যে একটা হিরোইনের জন্য যে সবসময় হিরোর জন্য একটা সেট করা হয়, মানে হিরো শুটিং করবে বলে একটা সেট ফেলো, বিশাল খরচা করো, মানে একটা হিরোইনের জন্য যে একটা ধরো সেট ফেলা হলো কলকাতায়। ও এসে এরকম করে করে দেওয়ালগুলোতে গিয়ে টাচ করে করে বলছে যে মানে আই জাস্ট ওয়ান্টেড টু ফিল যে এটা একটা হিরোইনের জন্য এরকম করা হয়েছে। তো ওটা হলো, সব শুটিং হলো, সবকিছু হলো, আমি চলেও গেলাম বম্বে। তো হঠাৎ করে একদিন দেখি রুক্মিণী আমাকে বলছে যে ইউ উইল নট বিলিভ, সি দিস। অন করলাম, একটা এরকম স্ক্রল করলাম নিউজ, বলছে যে ওই যেখানে আমরা যে পুরোটা যেটা বানিয়েছি, যে শুটিংটা করেছি পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ, আর কেউ শুটিং করতে পারবে? কি বলছো, তোমাদের সেট পুড়ে গেছে? শুটিং হয়ে যাওয়ার পর যাতে ওটাতে আর কেউ মানে ইট ক্যানট, ওইটা তোমাকে আবার আর দেখতে পাবে না। ওটা এখন যেটা পাবে সেটা নতুন, ওটা শুধু সিনেমাতে আমাদের আছে এখন। কিন্তু একটা অদ্ভুত ফিলিং হচ্ছে আমার। আমি এত পডকাস্ট করি এভরিডে, এক একদিন এক এক রকম ফিলিং থাকে, বাট আজকের ফিলিংটা না ইজ সামথিং ডিফারেন্ট। মানে এটা আমি এর আগেও কখনো এভাবে আমি কখনোই অন ক্যামেরা বলিনি, বাট আজকের ফিলিংটা একদম ডিফারেন্ট। এই যে গল্পটা আমি শুনছি, এই যে ঘটনাগুলো যেগুলো ঘটেছে, ইউ আর আ ভেরি গুড স্টোরি টেলার ফার্স্ট অফ অল। এটা তো আছেই, তার সাথেও একটা অদ্ভুত ভাইব্রেশন আছে আজকে এই পডকাস্টটার মধ্যে। Yeah, so yeah, maybe she's somewhere here again, I don't know. But হ্যাঁ মানে ওইটা, তারপরে এই যে সবাই বলতো উনি যখন পারফর্ম করতেন চৈতন্য মহাপ্রভু, তখন উনি অজ্ঞান হয়ে যেতেন। এবং আমরা যখন শুটিং করছি, এবং সেটা শোনা যে উনি ফেইন্ট হয়ে যেতেন এবং ওনার মধ্যে একটু ভর হতো বা ইত্যাদি ইত্যাদি। আমাদের না না এগুলো তো বলতে হয় গল্প কথা, দূর এসব আবার হয় নাকি? যেমন আমরা সব আজকালকে বলি এসব বাচ্চা কথা। শুটিং টুটিং সব হয়ে গেল, খুব সুন্দরভাবে হলো টলো, চৈতন্য মহাপ্রভু শটটা হয়ে গেল, হ্যাঁ তো বাহ, ভেরি গুড, কিছু হলো না তো, কারোর কিছু কোনো প্রবলেম হলো না, কিচ্ছু না, খুব সুষ্ঠুভাবে সুন্দর। সবাই খুব অ্যাওয়্যার হয়ে গেছে না এই শটটার পর কিছু একটা যদি হয়, কিছু একটা গল্প কথা। এবার প্রথম আমার ফোন এলো যে আমার অ্যাসিস্ট্যান্ট পাওয়ান, যার কথা বলছিলাম, ওর না জ্বর এসছে জানো তো, কালকে কি আইনে কি করে করবে। আচ্ছা জ্বর, কত জ্বর? বলছে 102 মতন জ্বর। আচ্ছা ঠিক আছে, জানিও তার রাত্রেবেলার দিকে ওষুধ টষুধ দিয়ে দাও, ক্যালপর ইত্যাদি। জ্বর কিন্তু কমছে না, 102টা 103, 104। ফোন আসা শুরু হলো, আরেকজনের জ্বর। ভোর রাত্রেবেলা দেবের ফোন এলো, রুক্মিণীর জ্বর, কারোর জ্বরে কাঁপছে, রুক্মিণী 104 জ্বর। এবং পুরো সিনেমাটা চলাকালীন যেখানে কোনো বাধা আসেনি, চৈতন্য মহাপ্রভু শুটিংটা শেষ হলো, পুরো ইউনিট উল্টে পড়লো, শুটিং বন্ধ হয়ে গেল। কি বলছো? সবাই উল্টে পড়লো, শুধু আমি ছাড়া।
আমার ক্যামেরাম্যান, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার জুনিয়র আর্টিস্ট, সবাই একসাথে জ্বর। সে জ্বর আর কমছে না। প্রত্যেকের জ্বর 102, 103, রুক্মিণীর 104, কাঁপছে, ভুল বকছে, ইত্যাদি ইত্যাদি। এইটা হওয়াতে তখন আমি ভাবলাম যে আচ্ছা, আবার সেই কোথাও গিয়ে হয়তো ভুল করে ফেলেছি বা ভুল বলেছি। তারপর কতদিন বাদে আবার কাছে ফিরলে? ক্ষমা চাওয়া, পুজো দেওয়া। পুজো দিয়েছো? হ্যাঁ, কারণ এটা সিরিয়াস ব্যাপার হয়ে গেছিল। হ্যাঁ, কারণ সবাই অসুস্থ হয়ে পড়ে এবং সুপারন্যাচারাল থিং এটা। কারণ এটাতে কোনো কারণ পাওয়া যাচ্ছে না কার কি অসুস্থতা, কেন কি হচ্ছে। এটা একটা সিরিয়াস সুপারন্যাচারাল ব্যাপার, মানে এটা একটা সিরিয়াস সুপারন্যাচারাল ব্যাপার যে পুজো দিচ্ছ, সবাই একসাথে জ্বরে পড়ে আছে এত বড় একটা সেটে, মানে হঠাৎ করে হলো এটা। তারপরে তো রুক্মিণীর মা পুরীতে পুজো দিলেন, রুক্মিণী লেক কালী বাড়িতে পুজো দিল, সবার জন্য নিয়ে আমরা পুজো টুজো দিয়ে আমরা তারপরে শর্টটা ছিল যে গঙ্গায় ডুব দেওয়ার একটা শর্ট ছিল, অবশ্যই জলে ডুবতে হবে ইত্যাদি ইত্যাদি। আর সবাই তখন সব জ্বর থেকে উঠেছে, আর সবার মধ্যে ভয় কাজ করছে। সবার মধ্যে তো ব্যাপারটা হচ্ছে যে এই জাস্ট জ্বর থেকে সব উঠলো আর কি। এবার পরে এটাই হচ্ছে যে গঙ্গায় ডুব দিতে হবে, সিনটাই তাই। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে যখন ওরাও যখন করা শুরু করলো, তখন আমিও তখন রুক্মিণীকে বললাম যে কিছু হবে না, তুমি ইউ জাস্ট টেল হার দ্যাট টেক মি থ্রু দ্য ফিল্ম। তো ও তখন রিয়েলাইজ করতে শুরু করলো, বললো যে হ্যাঁ, অ্যান্ড দেন তো গঙ্গায় ডুব দেওয়া এবং ডুবে উঠে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে থিংস ফেল ইনটু প্লেস। লাস্ট ডে অফ দ্য শুট সব কিছু স্বাভাবিক, কোনো কিছু না, শীতকাল, ময়দানে শুটিং করছি, হঠাৎ করে তুমুল ঝড়। শীতকালে ঝড়, এমন ঝড় এলো যে সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, স্ট্যান্ডই পড়ে যাচ্ছে, লাইট পড়ে যাচ্ছে। তাহলে কি শেষ হবে না আজকে? লাইট পড়ে গেলে হবে ডে শট, দিনের বেলার শুটিং, তো লাইট চলে গেলে তো হবে না। সবাই ওয়েট করে আছে। তারপরে দেখি কিছুক্ষণ পরে নিজে থেকেই ঠিক হলো। ঠিক হয়ে যাওয়ার পরে আমরা শ্যুট করলাম, লাস্ট সিনটাও হয়ে গেল। লাস্ট সিনটা হয়ে যাওয়ার পর যখন বললাম যে র্যাপ, তারপর দেখছি যে প্রত্যেকটা টেকনিশিয়ানের চোখে জল, মানে পুরুষ মহিলা বিশেষে, এতগুলো দিন, এতদিনের পরিশ্রম, এতদিনের এবং সবাই পরিবার হয়ে গেছিল সেখানে। সবার চোখে জল, সবাই কেনে যাচ্ছে। আমাকে রুক্মিণী বলছে তুমি এদিকে এসো, বলছে ওই দেখো, বলে আমাকে রুক্মিণী দেখালো আকাশের দিকে। আমি দেখলাম প্রথমবার দুটো রামধনু একসাথে, দুটো রামধনু দেখা যায় না, একটা রামধনুর ওপরে আর একটা রামধনু। বলে মানে এটা হচ্ছে ব্লেসিংস ফ্রম গড। তো ওই লাস্ট ডেতে গিয়ে এবার রামধনুর অর্থ কি? রামধনু মানে হচ্ছে যে সুন্দর কিছু। আমি একবার জোড়া রামধনু দেখেছিলাম, তোমার কথাই মনে পড়ে এখানে। আচ্ছা, তখন মানে আমার ইউটিউব কেরিয়ার স্টার্ট হয়নি, ছোটবেলাও বলবো না, ইউটিউব কেরিয়ার স্টার্ট হয়নি, কলেজে স্ট্রাগল করছি, ব্যান্ডের গান বাজনা। আমি বেসিক্যালি মিউজিশিয়ান, একদম প্রাইমারিলি মিউজিশিয়ান। তো গান বাজনার জন্য ট্রাই করছি বিভিন্ন রকম। তো আমি সেদিন প্রচণ্ড বৃষ্টি হলো এখানে, তখন নতুন নতুন হচ্ছে তোমার বাইপাসের স্টপেজটা তৈরি হয়েছিল আমাদের এই পাটুলির। এত বৃষ্টি হচ্ছে, আমি ওখানে দাঁড়িয়ে গেছি, আমার সাথে আরো দুজন বন্ধু ছিল। তখন আমি দেখেছিলাম এখানে জোড়ারা, ওই ফার্স্ট অ্যান্ড লাস্ট। হ্যাঁ, মানে আমি তো আমার মানে লাস্ট বলতে পারবো না এখনো, কিন্তু আমি মানে ওটা আবার ফার্স্ট দেখা। হ্যাঁ, মানে লাস্ট বলতে পারবো না, কিন্তু ওটাই আমার একবারই দেখা। আর এত রেয়ার যে বলে নাকি দেখা যায়। হ্যাঁ, আমি পাহাড়ে গিয়েও দেখিনি, পাহাড়েও প্রচুর বৃষ্টি পেয়েছি, রামধনু দেখেছি। একটা রামধনু তো দেখাই যায়, একটা দেখা যায়, কিন্তু ডাবলটা দেখা যায় না। আর তুমি যে অনেকটাই ফিল্মটার মধ্যে ছিলে, সেটা তোমার কথা শুনে, তোমার ভাইব্রেশনেও বোঝা গেল যে মানে কতটা ইন্টেন্সিটির সাথে তুমি ফিল্মটাকে বানিয়েছো। কারণ এতগুলো বছর ধরে একটা ফিল্মের পেছনে কাজ করা, হ্যাঁ মানে এই ধরনের ছবি করতে গেলে একটু সময় দিতে হয়, পড়াশোনাটাও প্রচুর দরকার হয়, রিসার্চ করছো, পড়ছো, সালগুলোর ব্যাপার থাকে, এত ঘটনা ঘটেছে সেটাকে 2.5 ঘন্টার মধ্যে দেখানো একটা চ্যালেঞ্জ। অসাধারণ অসাধারণ, মানে আজকে আমরা অসাধারণ কিছু ঘটনা শুনলাম। কি কোনো ওটিটিতে আসছে? নিশ্চয়ই আসবে, কিন্তু এখনো অবধি সেটা নির্ধারিত হয়নি কোন ওটিটিতে। ওটিটিতে আসলে আপনারা অবশ্যই দেখবেন। আজকের এই ঘটনাগুলো শোনার পর আমার বলতে হবে না, সবাইকে এমনি দেখবে। থ্যাংক ইউ এত সুন্দর ঘটনা আমাদেরকে শোনানোর জন্য, গিফট করার জন্য, এবং
অনেকদিন বাদে একটা পডকাস্ট করে আমার এত সুন্দর ফিলিং হলো, সত্যি ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। কারণ আমি শুনি বা যে ধরনের মানে ইউ আর সো পপুলার উইথ ইউর স্টোরি টেলিং এন্ড ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং ভয়েস থ্যাংক ইউ। অ্যান্ড ভয়েস মডুলেশন করে চেঞ্জ করে করে নানান কণ্ঠে নানান কিছু বলা এবং সেটা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া, এবং ভয় পাওয়ানো হচ্ছে ওয়ান অফ দ্য ভাবাস। নবরসের মধ্যে একটি রস হচ্ছে ভয়, এবং সেই ওটাকে যে উইথ ইউর ট্যালেন্ট, উইথ ইউর নারেশন যেটা তুমি করতে পারো, সেটা আমার মনে হয় যে কোথাও গিয়ে সেটা একটা কালা, ইট ইজ এন আর্ট। আর আমরা সেই জিনিসটাই ভয় পাই আমার মনে হয়, যেটা আমরা দেখতে পাই না। একদম না, দেখতে পেয়ে গেলে ভয়টা চলে যায় অনেকটা। হ্যাঁ, না, মনে হয় যে হ্যাঁ এটা তো এবার তবে ডিল করতে হবে। এবার সামনে যদি সত্যি একটা ভূত সামনে দাঁড়িয়ে যায়, তাহলে হয়তো আমি ফিজিক্যালি কিছু করার চেষ্টা করবো। যতক্ষণ না দেখছি বা একটা জিনিসটা জানি না কি, ততক্ষণ অব্দি সেই ভয়টা। বা আরেকটা জিনিসে ভয়, ওই বাঘ আসছে আর বাঘ এসে গেছে এর মধ্যে তফাৎ যেটা। আনএক্সপেক্টেড কিছু আমার ভয় পাওয়ার, তুমি যেহেতু ভয় নিয়ে বললে, তুমি বলবে আমি একটা বলবো। হ্যাঁ, এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। তখন আমার এক বন্ধু, এটা বোধহয় আমি বলেওছি আগে পডকাস্টে, বাট আবারও বলতে কোনো অসুবিধা নেই। আমার এক বন্ধু, তখন ওর ক্যান্সার হয়েছিল, ও হসপিটালে ভর্তি ছিল অ্যাপেলোতে, একদম উপরের ফ্লোরটাতে। কত তলা ছিল আমি ঠিক ভুলে গেছি, ওটা একদম উপরের তলায় ছিল। ওটা আমি ওকে দেখেছি, দেখে এবার বাইরেটা এসছি, বা বাবা ছিল, আমি ছিলাম দাঁড়িয়ে, আমরা দুজনেই দাঁড়িয়ে রয়েছি, লিফট আসছে। এবার আমি তখন নিচে যাবো, একটু সিগারেট টিগারেট খাবো, নিচে যাব। এবার লিফটটা এসছে, লিফটটা এসে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর দেখছি লিফটটা ফাঁকা। এবার আমার মনের মধ্যে না একটা কেমন যেন ইরি ফিলিং সেদিন কাজ করেছে যে আমি লিফটটায় উঠবো না। আচ্ছা, দেখবে একটা ইনটিউশন দেখবে কাজ কাজ করে, করে। হ্যাঁ। আচ্ছা আমি উঠবো, হলো কি হলো, উঠবি না? না না, ফাঁকা লিফট উঠবো না, কেমন একটা যেন লাগছে, বাজে লাগছে আমার। আর হসপিটালের লিফটে আমি এমনিও ভালো লাগে না। জাস্ট লিফটটাকে ছাড়লাম আমি, লিফটটা নিচে গেল, জাস্ট মানে দরজাটা আটকে গেল। মানে এটা গ্রাউন্ড ফ্লোর? হ্যাঁ, আমি একদম টপ ফ্লোরে আছি। আচ্ছা, তুমি ও top নিচে floor যাবে, দরজাটা আটকে গেল, এবার তো নিচে যাবে। কারেন্ট অফ হয়ে গেল গোটা হসপিটালের। ও গড! আমার বাবা আমার দিকে তাকিয়ে বলছে যে কিরে, দেখেছো ভাগ্যিস উঠিনি। ওই লিফটটার মধ্যে যদি আমি, আর অদ্ভুত ভাবে কারেন্ট, ক্লস্ট্রোফোবিক না, আমি পাগল হয়ে যেতাম। ওই একটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল একটা লিফটের ভিতরে, 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা সর্টেড হয়ে গেছে। স্বাভাবিক, হ্যাঁ, একটা হসপিটালের মতন জায়গায় ম্যাক্স হয়তো 1-2 মিনিট, কিন্তু তুমি ওইটা ওই 1 মিনিটটা তখন প্রত্যেকটা সেকেন্ড মনে হয় 1 ঘন্টা। আমি তো ভাবতেই পারি না আমি যদি ওই জায়গায় থাকতাম, মানে ওই যে ভয়টা আমি এখন বাবা ভীষণ লাগে যে আমি ওই জায়গায় থাকলে আমার কিরকম ভয় লাগে। এইটা একটা জিনিস যেমন বললে, আবার একটা ঘটনা হচ্ছে যে বিনোদিনীর সঙ্গে কিছু নেই, এটা আমার মানে যাই না, আমার হয় এগুলো। আমি আবার খুব ইংলিশে যেটাকে বলে ডেয়ার ডেভিল, মানে আমি আমার মতন থাকতে পারি, করতে পারি ইত্যাদিতে। সবাই যেটা ভয় পায়, আমি হয়তো সেই জিনিসটাতে অতটা ভয় পাই না। মরিশাসে যখন গেছিলাম রেকি করতে, আমি বিনকুচকা যে হিন্দি সিরিয়ালের কথা বললাম জি এর সময়, মরিশাসে গেছি রেকি করতে ইত্যাদি ইত্যাদি। মরিশাসে সেরকম বাংলোস গুলো থাকে সমুদ্রের ধারে। আমাকে বলেছে যে ঠিক আছে, আপনাকে একটা বাংলো দিয়েছে থাকতে, সিকিউরিটি গার্ড দেবে বলে। আমার সিকিউরিটি গার্ড লাগবে না আমার। তখন বলছে আপনি একা থাকবেন? বলছে হ্যাঁ। বলছে বাংলাতে কিন্তু কেউ নেই, সকালবেলা লোকজন আসবে, স্টাফ এসে পরিষ্কার করে দেবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু রাত কেউ নেই। আমার লাগবে না কাউকে। টিপিক্যাল হিন্দি সিনেমায় বা ইংরেজি সিনেমায় যেরকম বাংলো দেখো সমুদ্রের ধারে, একদম ঠিক ওই রকম। এটা মরিশাসের বাংলা মানে বুঝতে পারছো না, তুমি কল্পনায় চলে যাও। সে বিশাল বড় হল ঘর, সিঁড়ি ইত্যাদি, ওপেন কিচেন, হ্যানা ত্যানা, ফুললি ফার্নিশড, বিশাল বড় একটা বাড়ি, সমুদ্রের ঢেউ, অসাধারণ ফিলিং, অসাধারণ ফিলিং। আমি একা। এটা কত বছর আগে? 2018, 2017, 2017-18 মাঝামাঝি কথা একটা। উঠে গিয়ে বেডরুমে গেলাম, নিয়ে এবার সব জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুয়ে তো পড়বো, সকালবেলা হবে, সকালবেলা আবার গাড়ি আসবে, আবার বেরোবো কাজে। শুয়ে পড়েছি, হঠাৎ দেখছি যে দরজার তলা দিয়ে বালি আসছে। ওকে, আচ্ছা হাওয়া দিচ্ছে বোধহয়, সে বললাম চেষ্টা করছি সেবা। এবার ওই বিশাল বড় বড় কাঁচের জানলা আর বিশাল বড় বড় পর্দা পড়া। আমি হঠাৎ শুয়ে শুয়ে দেখছি যে কোনো শরীর নেই, দুটো
পা এরম এরম করে হেঁটে হেঁটে আসছে আমার দিকে। হোয়াট? হ্যাঁ, এরম 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 আমি পাটার দিকে তাকিয়ে আছি, আমি ভাবছি পাটা এটা কার পা, পাটাই বা কেন আসছে দিকটা। শুধু ভেতরে একটা, বলবো না মিথ্যে কথা কেন যে ভয় হচ্ছে না, সেটা বলার খুব বোকা বোকা হবে। ভয় হচ্ছে, আর আনইউজুয়াল জিনিস দেখছি, কিন্তু কি দেখছি কেন দেখছি, তাহলে কি সত্যি ভূত হয়? হয় হয়তো, কিন্তু আমি এখন কি করব? আশেপাশে তো কেউ নেই, ডাকবো কাকে? বিদেশ, দূর দূরান্তে আমি একটা বাংলোর মধ্যে, সমুদ্রের তটের মধ্যে। এইটা ভেবে ভেবে আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আমি ওই মুখের ওপরে যেমন হয় না, চাদরটা নিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, ঘুমিয়ে পড়লাম। কাট্টু সকাল হলো। এই যে মানুষের এই যে এই জায়গাটাতে, এবার মানুষ বুঝতে পারবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। সকাল হলো, ভোর হলো, খুব সুন্দর একটা ভোর। বেরোলাম, সমুদ্রের ধার দিয়ে হাঁটছি, ওইখানটাই ছবি তুলছি, নিজের পায়ের ঢেউ যেমন সবাই তোলে, দুনিয়া রাজ্যের লোকেরা। আগে তুমি ব্লগ করতে নিশ্চয়ই তুমি তুলেছো। সমুদ্রে গেলে যেটা করে লোকেরা, কি সব সেম ছবি হয় সবার, পায়ের ওপরে সবাই ছবি তোলে, ওটা সবার ছবি আছে এরকম, আর নিজের পায়ের ছাপ, নিজের পায়ের ছাপ সব তোলে। এগুলো টিপিক্যাল, ওইগুলো করেছি সব, ভিডিও করা, যে বোকা বোকা শামুক তোলা, বোকা বোকা জিনিস আমরা সবাই করে, ওটা কোনো ইউনিকনেস নেই। ওটা আমিও করেছি। করতে গিয়ে যেটা হলো মজাটা, হঠাৎ করে আমি দেখলাম যে একটা ওই মাছওয়ারা, মানে যারা মানে মাছ ধরতে যায়, যারা জেলে আর কি, জেলে, হ্যাঁ, ও কি করেছে, ও একটা বড় মানে বাঁশের ওপরে, মানে একদম সরু তার, এবং সে তার জামাটাকে, জিন্স প্যান্টটাকে শুকোতে দিয়েছে। ওকে, আর সেটা হাওয়ায় নড়ছিল, রাত্রে হাওয়ায় রিফ্লেকশনে নড়ে তার শ্যাডোটা পড়ছে। So that's horror. এটা তো মজাটাও বললাম যে হ্যালুসিনেশন কি হতে পারে, মানে, আর ওইটা সত্যি শশ করে বোধ হয় হাওয়ায় বালি ঢুকেছে, এবং ওই বালি ঢোকা আর ওই জিন্সের পাটা এরকম করে চলা পর্দার ওপরে মেক্স ফর আ হরর প্লট। যে কোনো কিছুই না। পরদিন সকালবেলা আমি ভাবছি ও আচ্ছা, সো সেটাই বলে, যখন বলছি তোমাকে তুমি ভাবছো কি, মানে সরি বাট হোয়াট দ্য ফ্লিপ, এটা কি করে হচ্ছে? রান্না সত্যি কি তার মানে বুদ্ধি? সকালবেলা আমি নিজেই ভাবছি আরে এইটা আচ্ছা, তো এইটাও হয়। আমার জন্য এমন এক্সপিরিয়েন্স আছে, তুমি যেটা বললে, তুমি যে টপিকটা বললে, একজন বয়স্ক ভদ্র মহিলা, ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল আজ থেকে 1.5-2 বছর আগে। উনি খুবই বয়স্ক, উনি আমাকে বলছেন, আমি একটা ইনভিটেশন বাড়িতে গেছিলাম, আমাকে বলছেন যে তোমাকে না আমি প্রচুর শুনি, তোমাকে শুনলে আমার মনে হয় আমার ছেলে কথা বলছে। আমি বললাম বাহ, যেমন নর্মালি সবাইকে গ্রিট করি। বলছে আমার ছেলে তো এখানে থাকে না, আমার ছেলে বাইরে থাকে, বিদেশে থাকে, মেয়েও বাইরে থাকে, তো আমি গোটা বাড়িতে একা থাকি। বলছে আমার সময় কাটে তোমাকে শুনে, আর শুনলে মনে হয় আমার ছেলে আমার সাথে কথা বলছে। মানে কতটা একাকিত্ব না? প্রচুর, মানে এরকম প্রচুর বাড়ি আছে, প্রচুর লোকজন আছে যারা একা থাকেন বা নিরুপায় হয়ে একা থাকেন, আবার পরিবার নিয়ে থাকেন কিন্তু লোকের ভাষায় থাকতে হয়। তো এই নানান রকম গল্পের একটি মিশ্রণ বলতে পারো, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর। 3টে আয়ার চোখে কলকাতা। ওকে, তো পাওলি দাম, চান্দ্রিদি আর শাইনি ঘোষ, এরা আয়ার ক্যারেক্টার্স প্লে করছে, এবং তারা 3টে ফ্যামিলিতে যাচ্ছে। 3টে ফ্যামিলি 3 রকমের ক্রাইসিস দিয়ে যাচ্ছে, এবং তাদের চোখ দিয়ে আমরা তাদের উপস্থিতিতে সেই পরিবারগুলোর মধ্যে কি কি ঘটনা ঘটছে সেটা আমরা দেখবো এই ছবিটার মধ্যে। ওকে, তুমি প্রচুর ফিমেল ক্যারেক্টার্সদের নিয়ে মুখ্য চরিত্র হিসেবে কাজ করছো অনেক। হ্যাঁ, মানে গল্প আমার কি মনে হয় বলো তো, যে এই যে এই যেটা মানে এই প্রচারের সময় আমি বললাম, বিনোদিনীর সময় বা আগেও যখন আমি সিনেমা বলেছি যে পুরুষ কেন্দ্রিক ছবি এবং মহিলা কেন্দ্রিক ছবি, আমি এটা মানি না। আমি এটাও মানি না যে আমি বাংলা ছবি করি। আমার চিন্তাধারাটা একটু অন্যরকম। বলো। আমি মনে করি আমি হিউম্যান স্টোরি বলি, মানবিকতার গল্প বলি বা মানুষের গল্প বলি, আর আমি একজন ভারতীয় পরিচালক। কারণ এটা আমি ফিল করি
যে আমরা এখানেই বলি যে ও বাঙালি হ্যাঁ, ও পাঞ্জাবি হ্যাঁ, ও হিন্দি হ্যাঁ, ওই মারাঠি হ্যাঁ, ये गुजराती है, বাট नहीं, हम लोग सब इंडियन है। কারণ আমার ছবি যখন বাইরে যায়, বিদেশে যায়, এবং প্রচুর দেশের মধ্যে যখন আমি দেখি আমার ছবির নামটা আছে কোথাও, নামটা তো লেখা থাকে যেই ছবি হোক না কেন। ধরো ফর এক্সাম্পল বিনোদিনী একটি নটি রূপাখ্যান, এই যে ফ্লোরিডাতে আমরা 3টে পুরস্কার পেলাম, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর আর বেস্ট ফিল্ম আমেরিকাতে। তখন যখন এলো ওই, তখন একটা পাকিস্তানি ছবি ছিল, একটা সিঙ্গাপুরের ছবি ছিল, একটা ফ্রেঞ্চ ছবি ছিল, নানা রকম ছবি ছিল। ছোট্ট একটা ভারতের ফ্ল্যাগটা যখন আমি দেখি না, প্রত্যেকটা দেশের তো ফ্ল্যাগ থাকে, ভারতের আমাদের ভারতের পতাকাটা থাকে তার মধ্যে, আর সে ব্র্যাকেটে লেখা থাকে ইন্ডিয়া। So that is what we are. Yes. We are an Indian. Language is not what we are. I mean, we are, ও বাঙালি হ্যাঁ, ওই ऐसा क्यों है? আমি এটা সারা ভারত, আমি সিনেমাটা বানিয়েছি হ্যাঁ মূলত বিনোদিনী বাঙালিদের জন্য, বাঙালিরা দেখবে, কিন্তু তাই বলে কেন একটা মানে আমার ছবি, তাই জন্য মানে দেব সেই এফর্টটা নিয়ে বিনোদিনীটা ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বে, পুনা, হায়দ্রাবাদ সব জায়গায় রিলিজ করিয়েছে, অল ইন্ডিয়া রিলিজ হয়েছে ফিল্মটা। এবং বিশ্বাস করবে না তুমি গৌরব, তুমি হিন্দিতেও রিলিজ করছো? মানে হিন্দি ডাব রয়েছে না, বাংলায় সাবটাইটেল দিয়ে। আচ্ছা। এবং প্রত্যেকটা দর্শক যারা বাংলা জানে না, মানে কন্নড় লোকেরা রিভিউ করেছে, তামিল লোকেরা করেছে, তামিল আর্টিস্টরা টুইট করেছে, মারাঠি লোকেরা দেখে প্রশংসা করেছে, রিভিউজ দিয়েছে। তো তার মানে তো ভাষার দিক থেকে তো মানে ইমোশনটা তো সেম। আমরা যদি একটা বাহুবলী দেখে ভালো বলতে পারি, আমরা যদি একটা অন্য ভাষার ছবি দেখে বলতে পারি যে হ্যাঁ বাহ বেশ সুন্দর হয়েছে কলকাতায় বসে, তাহলে কলকাতার ছবিটা কেন তারা দেখবে না? তার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ভারতীয়। তো তাহলে সেই জায়গাটা থেকে কেন আমরা নিজেদের বলবো না? তুমি খুব মেজর একটা ইস্যুকে তুমি অ্যাড্রেস করলে, এটা যে ইন্ডিয়ান ফিল্ম বলা বা ইন্ডিয়ান ডিরেক্টর বলা। কারণ আমরা বাংলাতে কাজ করে করে না, আমরা বেসিক্যালি আমরা একটু ঘরকুনো হয়ে গেছি। ঘরকুনো বা ভীষণ বলতে পারো যে একটা রাজ্যকেন্দ্রিক হয়ে গেছে, যে আমি বাংলাতেই করি, আমি বাঙালি এবং বাংলা সিনেমা বানাই না। আমরা তো এভাবে বলতে পারি যে আমি ভারতীয় সিনেমা বানাচ্ছি, আমি ভারতীয় ডিরেক্টর বা আমি ভারতীয় পডকাস্ট। কারণ বাংলাটা এক্স্যাক্টলি, কারণ ভারতবর্ষেরই তো একটি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তো তাহলে কেন আমি শুধু বলবো যে আমি বাঙালি ফিল্ম? মানে আমি তো ফ্ল্যাগ ওঠালে না হবে না তো, জিনিসটাকে তোমাকে তো নিজেকে ইন্ডিয়ান মনে করতে হবে আগে, যে আই এম অ্যান ইন্ডিয়ান ফিল্ম মেকার। এটা আমরা কাউকে বলতে শুনি না। সত্যি, আমি বলিউড ফিল্ম মেকার, আমি কান্নাডা ফিল্ম মেকার, আমি তামিল ফিল্ম মেকার। ফার্স্ট ইউর অ্যান ইন্ডিয়ান ফিল্ম মেকার, দেন ল্যাঙ্গুয়েজ ইজ হোয়াট ইউ চুজ। মানে আমি কালকে একটা মারাঠি ছবি করতে পারি আমার যদি মনে হয়, আমি একটা কন্নড় ছবি করতে পারি যদি মনে হয়, আমার যদি মনে হয় করবো আমি, তাহলে আমি একটা কাউকে নেবো যে ভাষাটা জানে, আমি আমার মতন ছবিটা বানাবো। আমার তো সেই, আমি ব্যারিয়ারটা কেন ভাঙবো না? আমি যদি আমার ব্যারিয়ারটা ভাঙি, তুমি যদি পডকাস্টে যেমন তুমি বলছো, তুমি চাইছো হিন্দি হোক, বা এটা যদি কেউ তামিলে শুনতে চায়, যদি কেউ তেলেগুতে শুনতে চায়, আমাদের যে কথোপকথনটা তো সুন্দর কথোপকথন হলো, সেটা যদি কেউ তেলেগু ভাষায় কেউ শুনতে চায়, বা তামিল ভাষায় বা মারাঠি ভাষায়, সে তো উপভোগ করবে একদম 100%। তাহলে আমাদের পডকাস্টটা তো একটা ইন্ডিয়ান পডকাস্ট হলো, ইটস ফ্রম ইন্ডিয়া। আমি অ্যাকচুয়ালি ওটাই ভাবছি এখন, মানে আমাদের এই পডকাস্টটাকে, আমি জানি না তোমার পডকাস্টটা যখন রিলিজ হচ্ছে হয়তো এটা হিন্দিতেও হয়ে যেতে পারে, আই ডোন্ট নো। এখনো পর্যন্ত হয়ে গেলে তো খুব ভালো, হয়ে গেলে খুব ভালো। আমরা ওটাই ট্রাই করছি। আমাকে আমার ইউটিউব ম্যানেজারও বারবার বলছে যে তুমি বাংলা তো হচ্ছেই, তুমি এটা হিন্দি ডাব দাও। হিন্দি ডাব যখন তুমি দেখছো যে হিন্দি মানে গোটা ভারতের মানুষ যখন প্রেত কথাকে শুনবে, তখন তুমি চেষ্টা করতে পারো ইন্টারন্যাশনাল যাওয়ার, তুমি ইংরেজিতেও করতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রেত কথাকে শুধু বাংলার মানুষ শুনছে কারণ বাংলা ভাষায় আছে বলে, তা বলে কি গল্পটা যে দিল্লিতে আছে সে শুনে এনজয় করবে না? একদম করবে। তো আমরা চেষ্টা করছি যে হিন্দিতেও আনার, যারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরের মানুষজন, যারা বাংলা ভাষা বোঝেন না, যারা হিন্দি বোঝেন, তারা যেন শুনে আমাদের প্রেত কথা বুঝতে পারেন এবং এনজয় করতে পারেন। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো এই পডকাস্টটাও হিন্দিতে একদম অল দ্য বেস্ট হয়ে যাওয়া উচিত। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে খুব ভালো লাগলো কথা বলে, এবং আপনারাও কেমন লাগলো আজকের এই পডকাস্ট অবশ্যই জানান। এবং ওটিটি প্ল্যাটফর্মে চলে আসলে অবশ্যই বিনোদিনী দেখুন। এবং রামদা এত মানে এত এত সুন্দর একজন মানুষ, এত সুন্দর একজন স্টোরি টেলার। আমার মনে হচ্ছে আরেকদিন তুমি আসো, এসে আরো কিছু গল্প হোক, একদিন আড্ডা হোক জমিয়ে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে। আজকে আমার গেস্ট রামদা এবং ক্যামেরার উল্টো দিকে রয়েছে তন্ময়। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।